পলাশী যুদ্ধের পূর্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে তাদের ঔপনিবেশিক সাম্রাজ্য স্থাপনের উদ্দেশ্যে গোবিন্দপুর গ্রামে ফোর্ট উইলিয়াম তৈরির সিদ্ধান্ত নেয়। তখন ওই অঞ্চলের বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয় সুতানুটি অঞ্চলে। গোবিন্দপুরের ধনিক সম্প্রদায় যারা ছিলেন তাদের নিয়ে যাওয়া হয় পাথুরিয়াঘাটা এবং জোড়াসাঁকোর অঞ্চলে, সেখানেই তারা বসতি স্থাপন করেন। এর পাশাপাশি অন্যান্য মানুষদের নিয়ে গড়ে ওঠে আরো কয়েকটা অঞ্চল। তারই একটি অঞ্চল হলো কুমোরটুলি। আসল নাম কুমোরটুলি হলেও লোকমুখে এটা কুমারটুলি বলেই বেশি প্রচলিত। নমস্কার বন্ধুরা, আমি অসিত লাহিড়ী। আমার ইউটিউব চ্যানেল অপুর সাথে কিছুক্ষণ এখানে তোমাদের সকলকে স্বাগত। প্রথমেই বলে রাখি যে আমি কোনো গবেষক নই, কোনো ইতিহাসবিদও নই। আমি যে সমস্ত বিষয়গুলো নিয়ে উপস্থাপনা করি, ভিডিও করি, সেগুলো আমার নিজের ব্যক্তিগত উদ্যোগেই সংগ্রহ করা এবং স্থানীয় কিছু তথ্যের ভিত্তিতে বইপত্র ঘেঁটে এবং ইন্টারনেটের সাহায্য নিয়ে এগুলো তোমাদের সামনে উপস্থাপনা করি। চেষ্টা করি ত্রুটিমুক্ত প্রতিবেদন সকলের সামনে তুলে ধরার। তবুও তোমাদের কাছে অনুরোধ করছি, যদি নিজের অজান্তেই কোথাও কোনো ভুল হয়ে থাকে সেটা তোমরা আমাকে জানিয়ে দেবে কমেন্টসের মাধ্যমে। অবশ্যই তার প্রমাণ তোমাদের দিতে হবে। যাই হোক, এবার আসি মূল বিষয়। ছোটবেলায় আমরা অনেকেই রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ বইতে হাট কবিতাটা পড়েছি। সেই হাট কবিতাতে প্রথমেই আছে কোমর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। তা এই কুমোর পাড়াটা কি? কুমোর পাড়া হলো একটি বসতি যেখানে কুমোররা থাকে। আর এই কুমোর হলো যারা মাটির জিনিস তৈরি করে। আমাদের কলকাতাতেও একটি কুমোর পাড়া আছে, যেটার পোশাকি নাম কুমোরটুলি। আজকে আমি তোমাদের এই কুমোরটুলি নামটা কি করে হলো এবং অবশ্যই তার ইতিহাসটাও একটু এখানে শোনাবো। তা চলো ঢুকে পড়ি মূল ভিডিওতে। আমরা সবাই জানি যোগ চার্নক যেদিন তৎকালীন সুতানুটি ঘাটে তার তড়ি ভিড়িয়েছিলেন, সেই দিন ছিল 24শে আগস্ট 1690 সাল। সেই দিনের সেই সুতানুটি ঘাটই হলো আজকে আহেরিটোলা ঘাট। আমরা ছোটবেলা থেকেই জেনে এসেছি যে ওই দিনই হলো কলকাতার জন্মদিন, অর্থাৎ যেদিন যোগ চার্নক কলকাতায় প্রথম পদার্পণ করেন। কিন্তু 2003 সালের 16ই আগস্ট কলকাতা হাইকোর্টের এক ঐতিহাসিক নির্দেশ অনুসারে আজ আর কোনো বিশেষ দিনকে কলকাতার জন্মদিন হিসেবে পালন করা যায় না, বা কোনো বিশেষ ব্যক্তিকেও কলকাতার প্রতিষ্ঠাতা হিসেবে স্বীকার করে নেওয়া যায় না। পরে আমি কি করে কলকাতা তৈরি হলো বলে আরেকটা ভিডিও তৈরি করব, সেখানে আমি এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জানিয়ে দেব। আজ থেকে প্রায় 350 বছর আগে কলকাতা শহরের পত্তন হয় মূলত
3টি গ্রামকে নিয়ে, এবং এই 3টি গ্রামের সংযুক্তির মাধ্যমেই কলকাতা তৈরি হয়, এবং সেই 3টি গ্রাম হলো সুতানুটি, গোবিন্দপুর ও ডিহি কলিকাতা। আজ আমার আলোচনার বিষয় হলো সুতানুটি অঞ্চলের মধ্যেই অবস্থিত কুমোরটুলি অংশটি। এই কুমোরটুলি নামটি কি করে হলো এবং এই নামের তাৎপর্যই বাকি, সেটা নিয়ে আমি এখানে আমার এই ভিডিওতে তোমাদের সামনে উপস্থাপনা করব। মোটামুটি ভাবে তৎকালীন সুতানুটি অঞ্চল গড়ে উঠেছিল একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র হিসেবে। এই অঞ্চলের মধ্যে ছিল শ্যামপুকুর, শ্যামবাজার, বাগবাজার, শোভাবাজার, এবং যেটা এখন আমি বলছি এই কুমোরটুলি তার মধ্যেই অবস্থিত। কুমোরটুলি ছাড়া বাকি শ্যামবাজার, শ্যামপুকুর, বাগবাজার, শোভাবাজার, এইগুলো প্রত্যেকটা নিয়েই আমি একটি করে ভিডিও করেছি এবং এই চ্যানেলেই সেটা উপস্থাপনা করেছি। তোমরা যারা দেখোনি তারা আমার এই চ্যানেল অপুর সাথে কিছুক্ষণ এখানে তোমরা দেখে নিতে পারো। ভৌগোলিকভাবে কুমারটুলির অবস্থান হলো শোভাবাজার এবং আহিরটলার মধ্যবর্তী অঞ্চল। যেটা আমি আগেই বলেছি, পলাশী যুদ্ধের পূর্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে তাদের ঔপনিবেশ সাম্রাজ্য স্থাপনের উদ্দেশ্যে গোবিন্দপুর গ্রামে ফোর্ট উইলিয়াম দুর্গ তৈরির সিদ্ধান্ত নেয়। সেই সময় কোম্পানির ডিরেক্টরদের আদেশ অনুসারে এক ব্রিটিশ রাজ কর্মচারী জন জেফানিয়া হলওয়েল কোম্পানির মজুদদের জন্য পৃথক পৃথক অঞ্চল বন্টনের সিদ্ধান্ত নেন। যারা ধনী শ্রেণীর ছিলেন তারা বেশিরভাগই পাথুরিয়াঘাটা এবং জোড়াসাঁকোয়ে তাদের বসতি স্থাপন করেন। তুলনামূলক নিম্ন শ্রেণীর মানুষজনকে বিভিন্ন অঞ্চলে ভাগ করে দেওয়া হয় এবং তাদের পেশাভিত্তিক পাড়ায় বিভক্ত করা হয়, যেমন সুঁড়িপাড়া, কলুটোলা, জেলেপাড়া, মুচিপাড়া, ছুতোরপাড়া, আহিরটলা ও কুমোরটুলি। এই সমস্ত অঞ্চলে ভাগ করার প্রধান কারণ হলো যাতে প্রয়োজনের সময় চাহিদা অনুযায়ী সঠিক কাজের উপযুক্ত লোক পাওয়া যায় এবং সন্ধান করতেও সুবিধা হয়। কুমোর শব্দের অর্থ যারা মাটির জিনিস তৈরি করে জীবিকা নির্বাহ করে, আর টুলি বা টোলা এই শব্দের অর্থ পাড়া বা বসতি। যখনকার কথা বলছি, মানে আজ থেকে 300-350 বছর আগে, তখন কাঁসা, পেতল বা এই ধরনের ধাতুর প্রচলনের চল বিশেষ ছিল না। ফলে তখনকার দিনে মানুষ মাটির তৈরি থালা, বাটি, হাঁড়ি, কলসি ইত্যাদি নানা জিনিস ব্যবহার করত, যা ছিল সস্তা এবং সহজলভ্য। তখনকার দিনে দেবদেবীর প্রতিমা তৈরির চল ছিল না। পুজো হতো মাটির তৈরি ঘট বসিয়ে। তাই কুমারটুলির মৃৎশিল্পীরা মূর্তি তৈরি করতে জানতেন না এবং তাদের মূল কাজের সীমাবদ্ধতা ছিল মাটির তৈরি দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্রের মধ্যেই, যেমন ধরো প্রদীপ, ভাঁড়, ঘট, থালা বাসন, যা আমি আগেই বললাম, ইত্যাদি ইত্যাদি। অবিভক্ত বাংলার নদিয়া জেলার মহারাজা কৃষ্ণচন্দ্রের পূর্বপুরুষ
মহারাজা ভবানী মজুমদার প্রথম দুর্গাপুজো শুরু করেন। তারপরে অবশ্য মহারাজা কৃষ্ণচন্দ্র সেই দুর্গাপুজো সাড়ম্বরে ধুমধাম সহকারে করতে থাকেন। এরপর 1757 সালে পলাশী যুদ্ধের অব্যাহতির পরেই শোভাবাজারের রাজা নবকৃষ্ণ দেব তার রাজবাড়িতে দুর্গাপুজো প্রচলন করেন। সেই সময় কুমোররা জানতো না যে সিংহ কিভাবে তৈরি করতে হয়, তাই রাজা নবকৃষ্ণ দেবের রাজবাড়িতে দুর্গা প্রতিমায় সিংহের জায়গায় ঘোড়ার রূপ দেওয়া হয়। তাই আজও শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজোয় সিংহের জায়গায় ঘোড়া দেখা যায়। বর্তমান প্রজন্ম এই প্রথা কোনো পরিবর্তন করেনি এবং সেটাই এখনো চলে আসছে, অর্থাৎ সিংহের জায়গায় ঘোড়া। শোনা যায় রাজা নবকৃষ্ণের বদন্যতায় নদিয়ার কৃষ্ণনগরের মৃৎশিল্পীরা অতিরিক্ত উপার্জনের আশায় গঙ্গা তীরে এই অঞ্চলে এসে বসতি স্থাপন করেন। যদিও তখন কৃষ্ণনগর নামটা ছিল না, নাম ছিল রেউই গ্রাম। আমি আগেই বলেছি কুমারটুলি গঙ্গার তীরবর্তী হওয়ার ফলে এখানে পলিমাটি সহজে পাওয়া যেত, তাই ওই অঞ্চলে তাদের জীবিকার প্রয়োজনে বসতি গড়ে ওঠে। 19বিংশ শতাব্দীর শেষ ভাগে কুমোরটুলির পটুয়ারা গঙ্গা মাটি সংগ্রহ করে মাটির পাত্র, বাসনপত্রাদি ইত্যাদি তৈরি করে সংলগ্ন বড় বাজার বা নতুন বাজার অঞ্চলে বিক্রি করতেন। পরবর্তীকালে ধনী সম্প্রদায়ের বাড়ির পূজার নিমিত্ত দেবদেবীর পুজোর প্রচলন হয় এবং তখন তারা প্রতিমা নির্মাণ করতে শুরু করেন। কলকাতা বা বাইরে বারোয়ারি বা সার্বজনীন পুজোর প্রচলন হলে পুজো কমিটিগুলো এখন বেশিরভাগই কুমারটুলি থেকে প্রতিমা সংগ্রহ করতে আসেন। আজ এই অঞ্চলটির মৃৎশিল্পীদের বসতি অঞ্চল হিসেবে বিখ্যাত এবং কুমারটুলি অঞ্চলের মৃৎশিল্পীদের দক্ষতার কথা সর্বজনবিদিত। মা দুর্গা, মা কালী সহ বিভিন্ন দেবদেবীর মূর্তি তৈরিতে তাদের পরিচিতি আজ বিশ্বব্যাপী। খড়ের কাঠামো থেকে শুরু করে নিখুঁত মাটির প্রতিমা, দেবদেবীর অন্যান্য বাহন শুধুমাত্র কলকাতায় সর্বজনীন বা ঘরোয়া পুজোর জন্যই যে সরবরাহ করা হয় তাই না, অনেক ক্ষেত্রে দেশের বাইরেও রপ্তানি করা হয়। কৃষ্ণনগর যেমন মাটির তৈরি জিনিসের জন্য বিখ্যাত, ঠিক তেমনি কুমোরটুলি পশ্চিমবাংলার একটি বিখ্যাত মৃৎশিল্পী কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত। কুমোরটুলি পাড়ায় অতীতের কলকাতার বহু বিশিষ্ট ব্যক্তির বাসস্থান ছিল। 1700 সালে কুমোরটুলির নন্দরাম সেন কলকাতার প্রথম বাঙালি যিনি ডেপুটি কালেক্টর হিসেবে নিযুক্ত হন। তাকে ব্ল্যাক ডেপুটি বলা হতো। কুমারটুলি অঞ্চলে তার নামে নন্দরাম সেন স্ট্রিট বলে একটি রাস্তাও আছে। এছাড়া তিনি একটি মন্দির প্রতিষ্ঠা করেছিলেন যেটার নাম রামেশ্বর শিব মন্দির। এই মন্দিরটির ঠিকানা 52 নম্বর নন্দরাম স্ট্রিট। নন্দরামের পুত্রের নাম ছিল গৌরী সেন, যিনি একজন বিখ্যাত দানী ব্যক্তি বলে পরিচিত ছিলেন। তার দানের কথা প্রচার হয়ে একটি প্রবাদ বাক্য গড়ে ওঠে। বাক্যটি হলো, লাগে টাকা দেবে গৌরী সেন। এই প্রবাদ বাক্যটির সঙ্গে আমরা অনেকেই পরিচিত। নন্দরামের পরবর্তী ব্ল্যাক ডেপুটি কালেক্টর ছিল গোবিন্দরাম মিত্র। এনাকে আবার ব্ল্যাক জমিদারও বলা হতো। কুমারটুলি গঙ্গার তীরবর্তী অঞ্চলে 1725 থেকে 1731 সালের মধ্যবর্তী সময় তিনি 9 চূড়া বিশিষ্ট
একটি শিব মন্দির নির্মাণ করেছিলেন। এটিকে নাবিকরা দূর থেকে দেখতে পেত বলে একে প্যাগোডা বলে প্রচার করেছিল এবং সেই প্যাগোডা নামটাই বিখ্যাত হয়ে গিয়েছিল। পরবর্তীকালে প্রাকৃতিক দুর্যোগের কারণে এটি ধ্বংসপ্রাপ্ত হয়, যদিও তার ধ্বংসাবশেষ এখনো দেখা যায়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমলে পুরনো ইতিহাস ঘাঁটলে আর একজন ধনী ব্যবসায়ীর কথা আমরা পাই। তার নাম ছিল বনমালী সরকার। তার আদি নিবাস ছিল হুগলি জেলার ভদ্রেশ্বরে। তিনি কলকাতায় বিপুল সম্পত্তির অধিকারী ছিলেন, কেন তিনি ইংরেজদের সাথে ব্যবসা করেছিলেন। উত্তর কলকাতার কুমোরটুলি সংলগ্ন এলাকায় তিনি একটি জমকালো বাসস্থান নির্মাণ করেছিলেন। তার নামে এখনো বনমালী সরকার স্ট্রিট বলে কুমোরটুলিতে একটি রাস্তা রয়েছে। প্রখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় তার শৈশবের কিছু অংশ এই অঞ্চলে কাটিয়েছিলেন। তিনি তার আত্মজীবনীমূলক লেখা অর্ধেক জীবন সেখানে তিনি উল্লেখ করেছেন মাদারীপুর গ্রামে, যেটা এখন বর্তমানে বাংলাদেশে, সেখানকার কথা, মামার বাড়ির কথা এবং অবশ্যই কলকাতায় তার শৈশব জীবনের কথা। 1984 সালে প্রতিমা শিল্পী গোরাচাঁদ পালের তৈরি করা প্রথম মাটির দুর্গা প্রতিমা লন্ডনে রপ্তানি করা হয় এই কুমোরটুলি অঞ্চল থেকেই। শিল্পপতি লক্ষ্মী মিত্তাল এই প্রতিমার সম্পূর্ণ ব্যয়ভার বহন করেছিলেন বলে শোনা যায়। কুমোরটুলি শিল্পীদের দুর্গা প্রতিমার বিশেষ খ্যাতি রয়েছে, এটা আমি আগেই বলেছি এবং এটা সারা বিশ্বে প্রচার হয়ে গেছে। বর্তমানে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে প্রবাসী বাঙালি দুর্গাপুজো উদ্যোক্তাদের কাছে এখনো কুমোরটুলি থেকে প্রতিমা সরবরাহ করা হয়। সময়ের সাথে সাথে এখন আর সব রপ্তানিযোগ্য প্রতিমা মাটির তৈরি করা হয় না, তার বদলে জায়গা নিয়েছে ফাইবার গ্লাস, যেটি ওজনে অনেক হালকা, কিন্তু সেগুলোও তৈরি হয় এই কুমোরটুলিতে। বাগবাজার সর্বজনীন দুর্গা উৎসবের কথা আমরা সবাই জানি। এক চালার ডাকের সাজের সাবেকেনা ধাঁচের দুর্গা প্রতিমা বহু বছর ধরে এই অঞ্চলের পাল বংশের শিল্পীদের হাতে তৈরি হয়ে আসছে। যদিও কুমোরটুলির প্রতিমা শিল্পী অনেকেই দারিদ্র্যের মধ্যে দিন যাপন করেন, তবু পুরুষদের পাশাপাশি এখনো অনেক মহিলা প্রতিমা শিল্পী এই পেশায় এসেছেন এবং বেশিরভাগই বংশানুক্রমে। বর্তমান যুগে থিম শিল্পীদের রমরমা সত্ত্বেও সনাতন প্রতিমার গুণগ্রাহী আজও কুমোরটুলির ঐতিহ্যবাহী মৃৎশিল্পীদের দিয়ে প্রতিমা নির্মাণ করান। কুমোরটুলি অঞ্চলে নিজস্ব সার্বজনীন দুর্গাপুজোর সূচনা হয় 1933 সালে। সে যুগের বিশিষ্ট প্রতিমা শিল্পী গোপেশ্বর পাল ছিলেন সেই প্রতিমার নির্মাতা। তা বন্ধুরা, আজ আমার কুমোরটুলি নিয়ে কথা এই অবধি থাক। আবার ভবিষ্যতে অন্য কোনো অঞ্চল নিয়ে বা অন্য কোনো বিষয় নিয়ে আমি আবার তোমাদের কাছে আসব। আমার এই ইউটিউব চ্যানেল তোমাদের কেমন লাগলো তোমরা সেটা আমাকে জানাবে। কোনো বক্তব্য থাকলে কমেন্টস এর মাধ্যমে অবশ্যই আমাকে জানাবে। আমার কমেন্ট সেকশন খোলা আছে। ভালো লাগলে লাইক দেবে এবং শেয়ার করবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে, যাতে তারাও এই কুমোরটুলি সম্বন্ধে জানতে পায়। শেষে বলবো, আমার এই ইউটিউব চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করবে, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তোমরা তার একটা নোটিফিকেশন পেয়ে যাবে।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার সাথে থেকো। এখনকার মতন চলি, পরে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।